ধন্যবাদ আপনাকে। যদি আমি ওই দিনের ঘটনা বর্ণনা করতে চাই, তাহলে সর্বপ্রথম শুরু করি যে আমরা যখন সার্কিট হাউসের সামনে 5 আগস্ট সরকার পতনের পর যে বিজয় মিছিলটা হয়, আমরা ওইখান থেকে মুভ করি। এর পরবর্তীতে আমরা যখন মাইকপট্টির মোড়ে ল্যাব ইস্কান হসপিটালের সামনে আসি, তখন আমরা দেখতে পাই যে জাবিরের 2 তলা থেকে একটা মানে আগুনের আহ, দেখা যাচ্ছে এবং ধোঁয়ার আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু মানুষ ওখানে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে। ঠিক ওই সময় এত হাজার হাজার মানুষের মিছিলের মধ্যে থেকে আমার ওই জায়গাতে পৌঁছাইতে যে আমার অনেকটা বেগ পেতে হয়। আমি যখন ল্যাবিসখান ক্রস করে সামনের দিকে যাই, ঠিক ওই সময় কিছু শৃঙ্খল ব্যক্তি ধাওয়া দেয় ওই মিছিলে, এবং ওই ধাওয়া দেখে সবাই আমরা পালাই, এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে পকেট গেট আছে আমরা ওর মধ্যে আটকা পড়ে যাই। এর পরবর্তীতে তখন আমি বিভিন্ন জায়গায় কানেক্ট করার চেষ্টা করি, যেহেতু আমি সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে আছি। কিন্তু ওই সময় সকল সাংবাদিক বা যারা উদ্ধারকর্মী, ফায়ার সার্ভিস, সবার নাম্বারই ব্যস্ত থাকে। আমি তারপরে জীবনের ঝুঁকি নিয়ে আমি কাছাকাছি অবস্থানে যাই, এবং যাওয়ার পরে আমি দেখি যে এই আগুনটি ফায়ার সার্ভিস ছাড়া মানে নেভানো সম্ভব নয়। তখন আমি ফায়ার সার্ভিসের দিকে যাত্রা শুরু করি, এবং আমরা যখন মাইকপট্টির মোড়ে আসলাম, ঠিক ওই সময় আমি একটা মোটরসাইকেল পাই, এবং মোটরসাইকেলের যোগে আমি ফায়ার সার্ভিসের গেটে যাই। তখন হাজার হাজার মানুষ ফায়ার সার্ভিসের গেটে অবস্থান করে, এবং তারা ওই আগুন নেভানোর যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো আসতে বাধা দেয়। তখন আমি তাদেরকে রিকোয়েস্ট করে তৎকালীন যে ফায়ার সার্ভিসের যে দায়িত্বে ছিলেন সোহেল সাহেব, সাহেবকে আমি নিয়ে একটা তার গাড়িতেই আমি অবস্থান করি, এবং তখন তিনি আমাদেরকে জানান যে তার গাড়িতে কোনো পানি লোড নাই। ঠিক ওই মুহূর্তে আমরা সোহেল সাহেবকে বললাম যে আপনি গাড়িটা বের করেন, কিন্তু উনি তখন বলতেছে যে এই মানুষগুলো তো আমাদেরকে যাইতে দিবেন না, তারা বাধা দিচ্ছে। তখন আমি ওই গাড়ির সামনে উঠলাম, এবং আমি সোহেল সাহেব আমরা ওই গাড়ির ভিতরে উঠে আমরা তখন গাড়িটা নিয়ে কোনোভাবে যাওয়ার চেষ্টা করি, এবং আমরা সক্ষম হই গাড়িটা ছাড়া। এরপরে যখন যেহেতু ট্যাঙ্কে পানি নাই, তখন আমরা বিএনপির পার্টি অফিসের সামনে যে লেকটা রয়েছে লালদিঘির পাড়, ওইখান থেকে আমরা গাড়িতে পানি লোড করি। এর মধ্যে ভয়াবহ রূপে আগুন মানে আগুনের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে সোহেল সাহেব তখন আমাকে বলতেছেন যে এই আগুন নেভানো সম্ভব নয় হেলিকপ্টার ব্যতীত। তখন আমি কারোর সাথেই আমি কমিউনিকেশন করতে পারছি না। আমরা যখন হোস পাইপ নিয়ে পানি লোড করে যখন আমরা আহ, তখন জাবিরের মোড়ে আসলাম, ঠিক ওই সময় দেখি মানে বিভীষিকাময় অবস্থা, যে গ্লাসগুলো গলে গলে পড়তেছে। মানুষ বাঁচার জন্য ম্যাকপায়ের ছাদের পারে ওই 10 তলা থেকে 12 তলা থেকে ঝাঁপ দিচ্ছে, এবং মানে সে এমন ভয়াবহ অবস্থা যে ফায়ার সার্ভিসের লোকেরাও তখন ওইখানে যাইতে পারছে না। ওর কিছু ভিডিও আমার কাছে আছে। তো ওই সময় সোহেল সাহেব বললো যে আমরা মেন গেট থেকে ঢুকতে পারবো না, পকেট যে গেটটা জনতা ব্যাংকের দায়বদ্ধ যে সাইনবোর্ডটা ছিল ওইখানে, ওই পকেট গেটের লকটা উনি কাটার দিয়ে কাটলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কাটার পরে আমরা যখন ঢুকতে যাব, ঠিক ওই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিস ঢোকার আগেই কিছু উৎসুক মানুষ ওর ভিতরে ঢুকে পড়ে, এবং এমন অবস্থা যে ফায়ার সার্ভিসকেও ঢুকতে দিবে না। তারা ঢুকে ওখানে যে লুটপাট হয়, বিভিন্ন ধরনের লুটপাট চালায়। এর মধ্যে আমরা ফায়ার সার্ভিস তার পানি নিয়ে এখানে আসার পরে যখন আগুন নেভানো সম্ভব নয়, এই সময় আমি লাইভ করছিলাম, এবং আমার লাইভ দেখে হাজার হাজার মানুষ তখন দেখছে। এর মধ্যে সামাও একজন মিডিয়া ব্যক্তিত্ব, উনি এটিএন বাংলা সাংবাদিক। আহ, উনি আমাকে ফোন করেন। আমি এই ঘটনা ওইটা বাদে না, হ্যাঁ, আমি ওইটাই বলছি। হ্যাঁ, উনি যখন ফোন করেন তখন উনি বলেন যে পরিস্থিতি এখন কি কি হেল্প লাগবে। তখন আমি বললাম যে আমাদের ইমার্জেন্সি একটা হেলিকপ্টারের প্রয়োজন। এই হেলিকপ্টারটা একটা রহস্যময় উদ্ধার করে। আপনারা সবাই দেখেছেন যে হেলিকপ্টারে করে একজন ব্যক্তিকে নিয়ে চলে যাওয়া হয়, আর বাকি ব্যক্তিদের উদ্ধার না করে হেলিকপ্টারটি চলে যায়। পরবর্তীতে তারা জানিয়েছে যে এই হেলিকপ্টারে ওইখানে অবতরণ করার মতো সিচুয়েশন ছিল না, কিন্তু ওই হেলিকপ্টারে 2জন ব্যক্তিকে উঠে নিয়ে যাওয়া হয়, এবং এটা বিভিন্ন পত্রিকাতে আছে। ওই সময়কার পরপর মানে 2-3 দিনের মধ্যে যারা নিউজ করেছিল তখন তারা 2জনের কথা বলেছে, কিন্তু পরবর্তীতে সেখানে একজন হয়ে যায়, এবং যে একজনকে উদ্ধার করে সে ছিল জাবিরের কর্মী, জাবিরের একজন স্টাফ ছিল। আমি একজন উদ্ধারকারী কর্মী হিসেবে আমি যখন উদ্ধার কাজে অংশগ্রহণ করি, আমরা যখন টপ ফ্লোরে ছাদে যখন আমরা যাই, তখন দেখি যে ছাদের ভিতর থেকে দরজা লক করা। তার মানে যে ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ওই ব্যক্তি ছাদে উঠে সে লক করে দিয়েছে যেন অন্য কোনো মানুষ না যেতে পারে, এবং তাকেই নিয়ে চলে যাওয়া হয় বাকি মানুষদেরকে ফেলে রেখে। এখানে রহস্যের জন্ম হচ্ছে যে ওই ব্যক্তি হয়তোবা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত, যেহেতু সে ওখানে স্টাফ ছিল এবং সে ভিতরে উঠে দরজা লক করেছে। এটা আমার প্রথম কথা। এবং আমি ভিতরগত যে দৃশ্যগুলো আমি দেখেছি, আপনারা জানেন যে এখানে 54 জনের
কম বেশি যে রিপোর্টটা আমাদের কাছে আছে যে 54 জন ব্যক্তি নিহত হয়েছে, তাদের ম্যাক্সিমাম যে পরিস্থিতিতে পাওয়া যায় উদ্ধারকারী কর্মীরা ওইখানে অনেকে মারা গিয়েছেন। এবং সাথে সাথে আমি এমন দৃশ্য দেখেছি যে মদের বোতল পাশে বসে পড়ে রয়েছে আর ওই লাশটা পড়ে রয়েছে, তার মানে অনেকে ওইখানে লুটপাটের জন্যও গিয়েছিল। আর সাধারণত আমরা যারা উদ্ধারকর্মী ছিলাম আমাদের মধ্যে থেকেই অনেকে মারা যায় এবং আমি তাদের লাশ নিজে হাতে ওইখান থেকে নামাই এবং আমিও একটা পর্যায়ে আমি ইনজিউর্ড হই এবং আমি ইনজিউর্ড হয়ে যখন হসপিটালে যাই, আমি এখানে একটু যোগ করি, যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেনাবাহিনী টেক ওভার করে বিকাল 5টায় এবং আমরা তার আগেই উদ্ধার কার্যে অংশগ্রহণ করি এবং আমরা যখন সদর হসপিটালে যাই তখন সদর হসপিটাল ইমার্জেন্সি ব্লাডের প্রয়োজন ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু ওইটা অ্যানাউন্সমেন্ট করার জন্য মসজিদের মাইকে আমি অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করি এবং হসপিটালে বেডে যারা ছিলেন তাদেরকে আমি রিকোয়েস্ট করি যে যারা কিছুটা সুস্থ আছেন বাসায় গেলে ট্রিটমেন্ট করতে পারবেন এমন ব্যক্তিরা বেডগুলো ছেড়ে দেন, যেহেতু এমন একটা ভয়াবহ অবস্থা। ওই দিন রোগীরাও বেড ছেড়ে দিয়েছিল এবং আমি এই উদ্ধার কাজে সর্বশেষ আমি যে লাশটি নামিয়েছিলাম ওইটা আমার কাছে মানে অত্যন্ত বেদনাদায়ক। আমি যখন লাশটি নামাতে যাই তখন আমার কলেজের একজন এক্স স্টুডেন্টের লাশ আমি নামাই, তার আইডি কার্ড সমেত ছিল এবং ওই লাশটা নামানোর পরে নামাতে যাওয়ার সময় আমার এই পায়ে গ্লাসের টুকরা এবং আগুনের যে বিভীষিকা ওই তাপে আমি নিজেই অসুস্থ হয়ে যাই এবং পরবর্তীতে আমি হসপিটালাইজড হওয়ার চেষ্টা করি। ডক্টররা আমাকে ওই দিনই অ্যাডমিট করতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু আমি উদ্ধারকারী কর্মী হিসেবে ছিলাম এবং ওই লাশগুলো কেউ বের করার সাহস পাচ্ছিল না। আপনারা জানেন যে একজন বিদেশি নাগরিকের লাশ পাওয়া গিয়েছিল, তাকে আমি দেখেছি যে জায়নামাজ পাশে পড়ে রয়েছে এবং সে মানে তার লাশটা আমরা ওই অবস্থায় পেয়েছি, ওইটা খুবই মর্মান্তিক অবস্থা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে লাশ ওইখানে যখন আগুন লাগে ওর অটোমেটিক যে ফায়ার সিস্টেম ছিল, যে মানে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল হসপিটালে হোটেলে, সেটি কার্যকর ছিল না এবং আমরা প্রত্যেকটা গেস্ট রুমের দরজা ভেঙে আমরা উদ্ধার করতে হয়েছে। কিন্তু তাদের সিস্টেমটা ছিল যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে ওই দরজাগুলো অটোমেটিক্যালি খুলে যাবে, কিন্তু রহস্যজনকভাবে কোনো দরজাই খোলে নাই এবং মানুষগুলো ওইভাবেই মারা গেছে ওর ভিতরে। এটি আমার কাছে মনে হয় যে জাবিরের যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন ওই দিন 5 আগস্টে ওই দিন উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকে কেউ না কেউ এটি কাজ করে। পরবর্তীতে প্রশাসন এটির যখন ইনভেস্টিগেশনে যায় তখন সেখানে গান পাউডারের অস্তিত্ব পেয়েছে। আমি জানি না যে এটার তদন্ত রিপোর্টের সর্বশেষ আপডেট আমার দেখা হয়নি, তবে তৎকালীন ওসি যশোর কোতোয়ালি থানার যিনি ছিলেন উনি আমাকে সরাসরি তার সাথে কথা হয়েছিল এবং সে বলেছিল যে ওইখানে গান পাউডারের অস্তিত্ব আছে। তার মানে সবকিছু মিলায় মনে হচ্ছে যে এটা একটি পরিকল্পিত, কারণ যেহেতু ওই প্রতিষ্ঠানটি জনতা ব্যাংকের একটা বড় ধরনের দায়বদ্ধ মানে ব্যাংক ঋণের ছিল, এই কারণে তারা এই ব্যাংকের ঋণটা মৌকুবের জন্য বা কোনো একটা কারণে হয়তো বা নিজেরাই এই অগ্নিকাণ্ডটি ঘটিয়েছে বলে আমার মনে হয়। কারণ ওইখানে অনেকেই বলতে চাচ্ছে যে লুটপাট করার উদ্দেশ্যে আগুন জ্বালিয়েছে, ওখানে লুটপাট করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি গিয়েছে, অসাধু কাজের জন্য অনেকেই গিয়েছে। এটা পরবর্তীতে আমরা দেখেছি পরের দিন সকালে ওইখান থেকে অনেকে আসবাবপত্র লুটপাট করেছে, এটি ক্ষোভের কারণে হতে পারে, কিন্তু এটি যে কোনো বহিরাগত কেউ এটিতে আগুন ধরিয়েছে এরকম কোনো কথা নাই। এটি সম্পূর্ণই ওই দিন উপস্থিত যে স্টাফগুলো ছিল, আপনারা দেখবেন যে কোনো স্টাফই মারা যায় নাই, সাধারণ নিরীহ মানুষ এবং উদ্ধারকারী কর্মীরাই মারা গিয়েছেন, কিন্তু ওইখানে জাবিরের কোনো স্টাফ মারা যায় নাই। একজন স্টাফকে উদ্ধার করা হয়েছে, সেই যাকে উদ্ধার করা হয়েছে তাকে যদি জিজ্ঞাসাবাদ করে প্রশাসন তাহলে এটির সঠিক তথ্য পাবে।